নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প প্রতিশোধের এক দিক। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত প্রতিশোধের এক দিক। অবিনাশ আমাকে ওরকম অপমান করে গেল। আমি ওর ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নেব ঠিক করল। প্রতিশোধের কথা ভাবতে ভাবতে আমার এমন রাগ এলো শরীরে, যেন সমস্ত শরীরে বিষম জ্বর। কিন্তু আমাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বেশি রাগ করলে আমারই ক্ষতি। তাহলে তো অবিনাশী জিতে যাবে। অবিনাশী প্রতিশোধ নেবে আমার ওপর। মাথা ঠান্ডা করবার জন্যে আমি খবরের কাগজ পড়া শুরু করি। তখন আবার অবিনাশকে ছেড়ে পৃথিবীর আরও অনেকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইচ্ছে হয়। এত প্রতিশোধের চিন্তায় অবশ্য আমার সামান্য হাসিও পায়। তারপর চায়ের বদলে এক কাপ কফি খাবার শখ হয় হঠাৎ। গৌরীদের বাড়িতে গিয়ে একসময় কফি খেতাম। গৌরী, তুমি সাবধান, জানো না তোমার কি বিপদ ঘনিয়ে আসছে। বাথরুমে দাড়ি কামাতে গিয়ে গালটা খড়খড় করি। শীতের সময় সাবান লাগাতে না লাগাতেই শুকিয়ে যায় যে। আসলে ব্লেডটা পুরনো, এই একটাই শৌখিনতা আছে আমার, সস্তা ব্লেডে দাড়ি কামাতে পারি না। কয়েকদিন ধরে ব্লেড কিনতে ভুলে যাচ্ছি। কিন্তু এখন এই অবস্থায় মুখে সাবান মাখা, জুলপির কাছে খানিকটা কামানো, আমি কি করব? বেরিয়ে গিয়ে এখন তো আর ব্লেড কিনে আনা যায় না। অথচ সেফটি রেজারটা টানতে গেলে গালে অসম্ভব জ্বালা করছে। প্রায় কান্না এসে যাবার মতো অবস্থা। আমারই ভুলের জন্য এই আমার কষ্ট। কিন্তু নিজের ওপর বেশিক্ষণ রাগ করা যায় না। তাই অবিনাশের প্রতি রাগটা আবার ফিরে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে অবিনাশের কথা ভেবে আমার মুখে বেশ খানিকটা ক্রোধ ও হিংস্রতা জেগে উঠল। আমি ভুরু দুটো কুঁকড়ে, বাঁ চোখটা ছোট করে, ঠোঁট কামড়ে ভয়ঙ্কর মুখে খুনি সেজে তাকিয়ে রইল। হঠাৎ খেয়াল হলো ছেলে মানুষের মতো আয়নার সামনে দাঁড়িয়ে ভেঙচি কাটছি। দেখলে বড় বৌদি হয়তো হেসে উঠবেন, তাই তাড়াতাড়ি দরজায় ছিটকিনি তুলে দিলাম। এইবার আমি আবার আয়নার কাছে। এই আয়নাটাই অবিনাশ। এর সামনে দাঁড়িয়ে আমি এখন প্রকৃত খুনি। নিজের মুখে যদিও এখনো অর্ধেকটা সাবান লেগে আছে, কিন্তু আয়নার ওপাশে আমার মুখ পরিষ্কার এবং কঠিন। নিজের ওরকম চেহারা দেখে আমারই ভয় করতে থাকে। রাগের সময় আমার চোখ ওইরকম ভয়ঙ্কর ঠান্ডা ও মর্মভেদী হতে পারে, আগে তো জানতুম না। ডান হাত সেফটি রেজারটা ছুরির মতো তুলে ধরেছে। এই রকমভাবে অবিনাশের সামনে দাঁড়ালে। হঠাৎ মনে পড়ল দার্জিলিংয়ে গিয়ে আমি একবার একটা ভোজালি কিনেছিলাম, বেশ বড় সাইজের, সুন্দর চামড়ার খাপে মোড়া। কিছুদিন সেটাকে ঘর সাজাবার জন্য ঝুলিয়ে রেখেছিলাম দেওয়ালে। তারপর ধুলোয় ওর খাপটা ময়লা হয়ে যেতে দেখে বাক্সে ভরে রেখেছি। ওটাকে তো কখনো ব্যবহার করাই হয়নি। কোনো রকমে দাড়ি কামানো শেষ করে বাক্স খুলে ভোজালিটা বার করল। এখনো বেশ চকচকিই আছে। রাখার সময় বোধহয় বুদ্ধি করে ভেসলিন মাখিয়ে রেখেছিলাম। ফলাটার চারপাশে হাত দিলেই বোঝা যায় বেশ ধার। এরকম ধারালো জিনিসে হাত দিলেই শরীরটা কেমন শিরশির করে। ব্লেডে ধার না থাকলে বিরক্ত লাগে, কিন্তু ছুরিতে অতটা ধার থাকা কেমন যেন সহ্য হয় না। এই অস্ত্রটা কিনেছিলাম ৬-৭ বছর আগে। কোনো উদ্দেশ্য ছিল না,
খাপসহ ছুরিটা দেখতে বেশ সুন্দর ছিল বলেই কিনেছিলাম। তখন কোনো সুন্দর জিনিস দেখলেই আত্মসাৎ করার ইচ্ছে হতো। গৌরীকে পাবার জন্য তখন যেমন উন্মুখ হয়েছিলাম, গৌরীকে ধরার চেষ্টায় আমার হাত দুটো তখন কম ক্ষতবিক্ষত হয়েছে। কিন্তু এই ভোজালি দিয়ে অবিনাশকে আমি খুন করব নাকি? ঠিক কতখানি ধরা পড়ার অবশ্য ভয় নেই। জীবনে হাজার হাজার গোয়েন্দা গল্প পড়েছে, ভালো ভালো বইতে দেখেছে খুনির কাজ প্রায় নিখুঁত, শুধু সামান্য একটা ভুলের জন্য শেষ পর্যন্ত ধরা পড়েছে। আমি আগাগোড়া ওদের কারুকে অনুসরণ করে ঠিক সাবধানে সেই ভুলটা এড়িয়ে যাব। তাহলে আমাকে কে ধরবে? না, ওসব ধরাটরা পড়ার কথা আমি আর ভাবছি না। কাগজে তো দেখছি বাংলাদেশে বছরে গড়ে 450 খুন হয়, তার মধ্যে মাত্র 100 খুনি ধরা পড়ে। তাহলে আমাকে ধরা, আমি সবসময় সংখ্যাগরিষ্ঠদের দলে কিনা? তবে অবিনাশকে খুন করার একটা অন্য বিপদ আছে। যদি ওকে খুন করার পর আমার অনুতাপ আসে, সে এক ভারী ঝঞ্ঝাট হবে। অনুতাপে আমি জ্বলে পুড়ে মরছি, প্রতিটি নিঃশ্বাস দীর্ঘশ্বাস হয়ে বেরোচ্ছে, কয়েক মন বোঝা বয়ে বেড়াবার মতো বুকের মধ্যে গোপনতার দুঃখ। এসব হলে তো সেই অবিনাশই জিতে যাবে। তাছাড়া সত্যি কথা বলতে কি, অবিনাশের সামনে আমি যখন ছুরি তুলে দাঁড়াব, তখন যদি হঠাৎ গৌরী এসে পড়ে, নিশ্চয়ই গৌরী আমাকে দেখে হিহি করে হেসে উঠবে, হাসতে হাসতে দুলে দুলে উঠবে, হাসির দমকে মুখ চোখ লাল হয়ে যাবে। বলা যায় না, বোধহয় আমার আর অবিনাশের মাঝখানে দাঁড়িয়ে হাসি কুলকুচো করে বলবে, ইস বীরপুরুষ, আমাকে মারো তো, দেখি কতখানি সাহস হয়েছে আজকাল। সে বিশ্রী নাটকীয় পরিস্থিতি আমি কি করব? অবিনাশ তখন নিশ্চিন্ত হয়ে মিটিমিটি হাসবে। পেশাদারি খুনিদের মতো ধাক্কা মেরে আমি মাঝখান থেকে গৌরীকে সরিয়ে দিতেও পারব না, কারণ গৌরীর শরীর আর আমি কখনো ছোব না, এই তো প্রতিজ্ঞা করেছিলাম। না ছুঁয়েও ছুরির এক খোঁচায় গৌরীকে সরিয়ে দেওয়া যায় না? কিংবা ছুরির ভোঁতা দিকটা দিয়ে ওর মাথায় মারলেই তো অজ্ঞান হয়ে পড়ে যাবে। এমন আর শক্ত কি? আমার হাত তোমাকে আর কখনো ছোবে না, গৌরীকে বলেছিলাম। ছুরি দিয়ে ছুলে প্রতিজ্ঞা কি নষ্ট হবে? না না। কিন্তু গৌরী যে শেষ মুহূর্ত পর্যন্ত হাসবে, সেইটাই সমস্যা। গৌরীর ওপর আমার কোনো রাগ নেই, তবে আমার শখ হয় গৌরীর মনে দুঃখ দিতে। কিন্তু কোন অস্ত্র দিয়ে মনের মধ্যে দুঃখ দেওয়া যায় তাও তো ছাই জানি না। শরীরে আঘাত করার ঠিক কোনো কারণ নেই। গৌরী শেষ মুহূর্তেও আমাকে বিশ্বাস করবে না, কারণ ও জানে আমি কাপুরুষ। ওর ধারণা আমি জীবনে কখনো কোনো দুঃসাহসের কাজ করতে পারব না। যে আমাকে হৃদয়ের গভীর পর্যন্ত কাপুরুষ বলে জানে, তার সামনে কি আমি কখনো সাহসী হয়ে উঠতে পারব? ছেলেবেলায় একবার, তখন 10-11 বছর বয়স আমার, খুব ঘুড়ি ওড়াবার শখ ছিল। ছোট মামার পকেট থেকে পয়সা চুরি করেছিলাম। না, একবার নয়, তার আগেও 2-3 বার ছোট মামার পকেট থেকে সিকি তুলে নিয়েছি। তিনি একটু উদাসীন প্রকৃতির লোক বলেই হয়তো খেয়াল করতেন না। একদিন সদ্য তার পকেটে হাত ঢুকিয়েছি, তিনি এসে পড়ে আমাকে ওই অবস্থায় দেখে ফেললেন। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি, ছোট মামা আমার সামনে এসে দাঁড়ালেন। চড় চাপড় বকুনি কিছুই দিলেন না, শুধু ঠান্ডা চোখ তুলে তাকিয়ে ভারী গলায় বললেন, ওরকম কাজ জীবনে আর কখনো করো না। মাঝে মাঝে আমার কাছে 2-1 আনা চেয়ে নিয়ে যেও। ছোট মামা ওই ঘটনা আর কাউকে বলেনি, জীবনে আর কখনো উল্লেখ করেননি। তারপর 20টা বছর কেটে গেছে। সেই পকেট মারার পর থেকে আমি আর কারোর পকেট মারা শিখিনি। আমি বড় চোর কিংবা ব্যাংক ডাকাত কিংবা কালোবাজারি কিছুই হইনি। এখন অন্যদের মতো সাধারণ মানুষ শুধু। এমনকি দোতলা বাসে
আমি একদিন একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। তার মধ্যে প্রায় ৩০০ টাকা ছিল এবং মালিকের নাম লেখা কার্ড ছিল। তাই আমি টাকা শুদ্ধ ব্যাগ ভদ্রলোকের বাড়িতে ফেরত দিয়ে প্রভৃত কৃতজ্ঞতা ও পুণ্য সঞ্চয় করেছি। ছোট মামার ছেলেটা একটু বখাটে ধরনের হয়েছে। সে আমার কাছ থেকে প্রায় ২-৫ টাকা নিয়ে যায়। কিন্তু এত সবের পরেও এখনো আমি যখন ছোট মামার ঠান্ডা চোখের সামনে দাঁড়াই, আমার ভঙ্গি অবিকল চোরের মতো সংকুচিত। আমি ছোট মামার চোখের দিকে আজও তাকাতে পারি না। আমি কখনো কোনো সাহসের কাজ করিনি যে তা নয়, কিন্তু গৌরীর কাছে কাপুরুষ বলেই চিহ্নিত হয়ে আছে। একবার সেই যখন গৌরীর ছোট বোন শান্তা জলে ডুবে যায়, বারাসাতে পিকনিকে গিয়েছিলাম ১৯৫৪ শীতে। দলবল মিলে অনেকে। শান্তা বয়সে তখন ৬০। শান্তাকে নিয়ে আমি আর গৌরী বাগানের অনেক ভেতরে চলে গেছি। একটা ছোট্ট পাড় বাঁধানো টলটলে পুকুরের পাশে বসেছি। আজও স্পষ্ট দেখতে পাচ্ছি আমার আর গৌরীর বসে থাকা। গৌরী খুব চড়া হলুদ রঙের শাড়ি পরেছিল আর কমলা রঙের ব্লাউজ। গৌরীর রং খুব ফর্সা বলে ও রং নিয়ে লণ্ডভণ্ড করতে খুব ভালোবাসে। আমি বোধহয় একটা কর্ডের প্যান্ট ও গেঞ্জি পরেছিলাম। গৌরী শাড়ি থেকে চোরকাটা তুলছে, আমি এক টুকরো নারকোল চিবিয়ে সাদা ছিবড়েগুলো ক্রুর করে উড়িয়ে দিচ্ছি। আমাদের সেই বসে থাকার দৃশ্যের মধ্যে শান্তাকে দেখতে পাচ্ছি না, কারণ শান্তা ছিল না। শান্তা টোপাকুল কুড়োতে কুড়োতে কখন জলে পড়ে গেছে। হঠাৎ শব্দ পেলাম পাড় থেকে বেশ খানিকটা দূরে জলের আলোড়ন এবং শান্তার ক্ষীণ মুষ্টি। তৎক্ষণাৎ দুজনে দাঁড়িয়ে গেছে। গৌরী হঠাৎ আমাকে জড়িয়ে ধরে অন্যরকম গলায় তীক্ষ্ণভাবে ডেকে উঠল। মনস্থির করতে আমার দেরি হয়নি। আমি এক ছটকায় গৌরীকে ঠেলে সরিয়ে দিয়ে বাগানের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে চিৎকার করেছিলাম, অবিনাশ, তাপস, কেষ্টবাবু, কেষ্টবাবু, শিগগির! আমার সেই চিৎকার এমন অসম্ভব ছিল যে বোধহয় ৩০০ মাইল দূর থেকেও তা শোনা গেছিল। ততক্ষণে গৌরী নিজেই জলে ঝাঁপিয়ে পড়েছে এবং কেষ্টবাবু এসে লাফিয়ে পড়ার মধ্যে শান্তাকে গৌরী প্রায় নিয়ে এসেছে পাড়ের কাছে। শান্তা মরেনি, অল্প চেষ্টাতেই ভালো হয়ে উঠল। বিপদ কেটে যাওয়ার পর আমরা যখন সবিস্তারে গল্প করছি, আমি খানিকটা কৃতিত্ব নেবারও চেষ্টা করেছিলাম। আমি কিরকম ঠান্ডা মাথা রেখে মুহূর্তের মধ্যে দলবল ডেকে জড়ো করতে পেরেছি। হঠাৎ গৌরী আমাকে থামিয়ে দিয়ে শ্লেষের সঙ্গে বলল, থাক থাক, বীর পুরুষ, খুব বোঝা গেছে। গলার জোর ছাড়া আর তো কিছুই নেই তোমার। সকলে একথা শুনিয়ে হো হো করে হেসে উঠেছিল। আমার মুখের ওপর সপাং করে চাবুকের আঘাত পড়েছিল যেন। এতক্ষণে আমি একবারও ভাবিনি আমি কোনো কাপুরুষতার কাজ করেছি। আমি যে সাঁতার জানি না তা তো সবাই জানে। শান্তার জন্যে আমি নিজে জলে ঝাঁপিয়ে পড়লে কি লাভ হতো? আরও কিছু বিপদ বাড়ত। সাঁতার না জানা দোষের হতে পারে, কিন্তু সাঁতার না জেনেও জলে ঝাঁপিয়ে পড়া কি খুব গৌরবে? সাঁতার জানি না বলেই আমি পুকুরে না নেমে ছুটে গেছিলাম অন্যের সাহায্যের জন্যে। আমার কাছে সেইটাই মনে হয়েছিল সবচেয়ে স্বাভাবিক, কিন্তু সকলেরই চোখে সেটা হাস্যকর এবং কাপুরুষতা বলেই মনে হয়েছিল। তারপর অবশ্য আমি গোপনে সাঁতার শিখে নিয়েছি। এখন আমি অনায়াসে যে কোনো পুকুর এপার ওপার হতে পারি, কিন্তু এ পর্যন্ত আর কারুকে জল থেকে উদ্ধার করার সুযোগ পাইনি। এমনকি গৌরীর সঙ্গেও আর কোনো নির্জন জলাশয়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সুযোগও গৌরী যে আমাকে আর দেবে না, যাতে আমি নিজেই ওকে ধাক্কা দিয়ে জলে পরে আবার উদ্ধার করে বীরত্ব দেখাতে পারি। শান্তা বেঁচে উঠেছিল বলেই সে ঘটনা গৌরী বেশিদিন মনে রাখেনি, কিন্তু পরের আরেকটি ঘটনায় গৌরীর বিশ্বাস বদ্ধমূল হয়ে যায়।
রাজা বসন্ত রায় রোডে এক গানের জলসা শুনে ফেরার পথে। তখন রাত 10টা। দোতলা বাস থেকে আমি আর গৌরী নেমে পড়েছিলাম এসপ্ল্যানেডে। ইচ্ছে ছিল গৌরীর সঙ্গে ময়দানের অন্ধকারে কিছুক্ষণ বসি। তখন আমি খুব বেশি অস্থির ধরনের ছিলাম। তখন আমার অদ্ভুত ধরনের বিশ্বাস ছিল, কোনো মেয়েকে কোনো আন্তরিক কথা বলতে গেলে সে সময় তাকে জড়িয়ে ধরতে হয়। বুক স্পর্শ না করে বুকের মধ্যে ঢোকা যায় না। এতদিন ধরে গৌরীর সঙ্গে আমার চেনা, অথচ গৌরীকে কিছুই মনের কথা বলা হলো না। কি আমার মনের কথা তা অবশ্য জানি না, কিন্তু কিছু একটা যেন আমার বলার আছে। সেদিন আমার ইচ্ছে হল দুহাত দিয়ে গৌরীর সারা শরীর জড়িয়ে ধরব, যাতে এমন কোনো কথা আমার মুখে আসে যা খুব আন্তরিক শোনাবে। এতদিন গৌরীকে তেমনভাবে জড়িয়ে ধরিনি বলেই হয়তো কোনো কথা মনে আসেনি। গৌরীর মুখও সেদিন খানিকটা উত্তেজিত দেখাচ্ছিল। ওর বাবা তখনও গানের জলসা শুনছেন। আমি ওকে বাড়ি পৌঁছে দিতে এসে মাঠের মধ্যে নেমে পড়েছি। কিন্তু সেই 22-23 বছর বয়সে আমার মনে হতো একটি মেয়েকে নিরালায় আলিঙ্গন করার মতো জায়গা সারা পৃথিবীতে কোথাও নেই। সেখানেও 4-5 জন লোক। তাই ফিরে রেড রোড ধরে আমরা হাঁটতে লাগল। কিছুটা এগিয়ে যেন গা ছমছম করে। অল্প শীতের আকাশের নিচে ফাঁকা কালো রাস্তা, কোথাও কোনো মানুষজন নেই। এখানে প্রায়ই গুন্ডা বদমাশের উপদ্রব হয় শুনেছিলাম। আবার খানিকটা ফিরে এসে রামপার্টের মাঠের অন্ধকারে আমি গৌরীর হাত টেনে ঘাসের ওপর বসিয়ে দিলাম। বড় রাস্তা খুব বেশি দূর নয়, আমরা সেখানকার গাড়ি চলাচল দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের তখন কেউ দেখতে পাচ্ছে না। আমি গৌরীর হাতটা তুলে নিয়েছি আমার 2 হাতের মুঠোয়। আহা, সেই 23 বছর বয়স, যখন হাত ছুলেও বুক কেঁপে উঠত। গৌরী চুপ, যেন আমার কাছ থেকে কিছু প্রতীক্ষা করছে। প্রচণ্ড অন্ধকারের মধ্যে শিরশিরে হাওয়া। আমি ওর হাতটা ধরে আলতো টান দিয়ে ডাকলুম, গৌরী। গৌরী খুব চটপটে এবং সরু জিভের মেয়ে, আসলে জেদি ধরনের। অধিকাংশ সময়েই ওর খেয়াল অনুযায়ী আমাকে চলতে হয়। কিন্তু সেদিন ও কিছুই বলছিল না। আমার ডাকের উত্তরে শুধু বলল, হুম। আমি গৌরীর সম্পূর্ণ দেহটা দুহাতে ধরে আমার বুকের ওপরে নিয়ে আসলাম। ও কিছুই বাধা দিল না, বরং ওর শরীর থেকে গরম হলকা যেন আমার চোখ মুখে লাগছিল। আমি গৌরীকে বুকে জড়িয়ে আছি, কিন্তু সেই যে কি যেন একটা আন্তরিক কথা ওকে বলবো, তার কিছুই মনে আসছে না। কি কথা আমার বলা উচিত? গৌরীকে বুকের ওপর পেয়েছি, আরও নিবিড়ভাবে প্রবলভাবে ওকে জড়িয়ে ধরার কথাই শুধু আমার মাথায় আসছিল। একটাও কথা বলছি না, একটা কিছু তো বলা উচিত। কিন্তু গৌরী, তোমাকেই যে আরো জড়িয়ে ধরতে চাই, এ কথা কি মুখে বলা যায়? তাছাড়া তখনও আমি বুঝতেই পারিনি গৌরী কতখানি আমাকে শুধু প্রশ্রয় দিচ্ছে, কতখানি নিজে থেকে চাইছে আমায়। আমার যে কোনো কাজে গৌরী কখনো না কখনো কিছুটা বাধা দিয়েছে, কিন্তু আগে কখনো ওকে ওভাবে আলিঙ্গন তো করিনি। অথচ সেদিন ক্ষীণতম বাধাও দেয়নি, আর তাতেই আমি বিচলিত হয়ে পড়েছিল। মনে হচ্ছিল এর মধ্যে কিছু যেন একটা ধাঁধা আছে। গৌরী প্রথম পায়ের শব্দ শুনতে পায়। একটা সাদা পোশাক পরা লোক মাঠের ভিতর দিক থেকে দৌড়ে আসছে। আমরা দুজন ছিটকে আবার পাশাপাশি বসলাম। লোকটা বলল, সাবধান, পালাবার চেষ্টা করলেই হুইসেল বাজাবো। আমরা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছি। গৌরী আমার হাত ধরেছে। লোকটা এসে বলল, চলুন, থানায় চলুন, খুব ফুর্তি হচ্ছে। হ্যাঁ? আমি জিজ্ঞেস করলুম, কে আপনি? লোকটা বক্রভাবে হাসল, হেসে পকেট থেকে কার্ড বার করল। আমি গুন্ডার ভয় করছিলুম,
কিন্তু এ যে দেখছি লালবাজারের পুলিশ ইন্সপেক্টর। লোকটার মুখে তখনও হুইসেল, হাতে ছোট্ট টর্চ জেলে আমায় কার্ডটা পড়ালো। তারপর বলল, অনেকক্ষণ থেকে আপনাদের ফলো করছি, ওই মোড়ের কাছে ভ্যান দাঁড়িয়ে আছে, চলুন চলুন। আমি শুকনো গলায় জিজ্ঞেস করলুম, কেন, কি অন্যায় করেছি? থানায় গিয়ে জিজ্ঞেস করবেন। লক্ষ্য করেছি তখন থেকে শহীদ স্তম্ভ, রেড রোড এসব ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটাই বুঝি পছন্দ হলো? যত সব, এক রাত্রির হাজতে থাকুক, তারপর কাল সকালে দুজনের বাবা মাকে খবর পাঠাবো। আমি শুনে শিউরে উঠলাম। দৃশ্যটা কল্পনা করতেই মাথা ঘুরে যাচ্ছিল। থানা হাজতে দুজনে আটকে থাকব, সারা রাত গৌরীর বাবা মা পাগলের মতো কোথায় কোথায় না খুঁজবেন, কে জানে। পরদিন থানার লোকেরা যতদূর সম্ভব কুৎসিত কথা বলবে, হয়তো খবরের কাগজেও ছাপা হবে। গৌরীর মতো অভিমানী মেয়ের কি যে অবস্থা হবে তখন। আমি আর চোখে তাকিয়ে দেখলাম, গৌরী মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আমি পুলিশের লোকটির হাত জড়িয়ে ধরে বললুম, দয়া করে আমাদের ছেড়ে দিন, দয়া করে, আমরা জানতুম না এখানে বসা আসলে বেআইনি। হ্যাঁ, শুধু বসা? বসে বসে ধর্ম আলোচনায় নাকি? কলকাতা আজকাল ভরে যাচ্ছে এই সবে। চলো থানায়, তারপর দেখছি। লোকটা খপ করে গৌরীর একটা হাত চেপে ধরল। লোমস ধরনের বিশ্রী হাতে আমার গৌরীকে ধরেছে। আমার রক্ত হঠাৎ ছলাৎ করে উঠল। কিন্তু আমার ধারণা ছিল পুলিশকে মেরে কেউ কোনোদিনও নিস্তার পায় না। তাছাড়া লোকটার মুখে তখনও হুইসেল, চিবিয়ে চিবিয়ে কথা বলছে। গৌরীর কথা ভেবে লজ্জায় অপমানে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল তখন। থানায় নিয়ে গেলে তার ফল যে কি হবে আমি তখন ভাবতেও পারছিলাম না। আমি পকেট থেকে তাড়াতাড়ি আমার যথাসম্বল 4টে টাকা বার করে দিলুম। বললুম, এই নিয়ে দয়া করে আমাদের ছেড়ে দিন, আপনার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব, নইলে আমাদের এমন বিপদ হবে, দয়া করুন। পুলিশের লোকটি সেই রকমই চিবিয়ে চিবিয়ে বললে, মোটে 4টে টাকা, ঘড়িপড়িও তো হাতে নেই দেখছি। ফুর্তি করা আজকাল খুব সস্তা হয়েছে না? গুতো না খেলে লাল গড়ানো বন্ধ হবে না তোমাদের। গৌরী তখন এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়েছে, বললে, হাত ছেড়ে কথা বলুন। ইস, এখনো ফোঁস করা মামুনির। আমি চরম মিনতির ভঙ্গিতেই বললুম, আপনাকে দয়া করতেই হবে, আর কোনোদিনও আমরা। লোকটা দুহাতে গৌরীকে জড়িয়ে ধরল। গৌরী পাগলের মতো চিৎকার করে উঠেছে, ছেড়ে দিন, খবরদার ছেড়ে দিন। ঝটাপটির মধ্যে লোকটা করে চেঁচিয়ে উঠল। গৌরী ওর হাতে দাঁত বসিয়ে দিয়েছে, দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। আমি তখন দুর্নামের দারুণ ভয়ে, সে যেরকম ভয়, মানে 22-23 বছরই পাওয়া সম্ভব, তখনও লোকটাকে তোষামত করার চেষ্টা করছি। দেখুন, আমাদের জীবনটা নষ্ট করে দেবেন না। লোকটা বললে, চুপ। কিন্তু সেই সময় অন্য শব্দ শোনা গেল। কোথা থেকে হুশ করে একটা পুলিশ ভ্যানে এসে দূরে রাস্তায় দাঁড়ালো। 3জন পোশাক পরা পুলিশ দৌড়ে আসতে লাগলো এদিকে। আমি কয়েক সেকেন্ডের জন্য বিমূঢ় হয়েছিলুম। তাহলে সত্যিই কি আর উপায় নেই? হঠাৎ দেখি সেই লোকটা অন্ধকারের মধ্যে ছুটে পালাচ্ছে। সেই মুহূর্তে আমি ব্যাপারটা বুঝতে পারলুম। গৌরীকে ফেলে রেখেই আমি ছুটলাম লোকটার পিছনে। লোকটার জামাও ধরে ফেলেছিলাম, কিন্তু সে আমাকে আচমকা একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। লোকটার জামার খানিকটা অংশ ছিঁড়ে রয়ে গেল আমার হাতের মুঠোয়। আমি উঠে দাঁড়াবার মধ্যেই সে অদৃশ্য হয়ে গেছে। আমি ফিরে এলাম গৌরীর কাছে। একজন মধ্যবয়স্ক পুলিশ ইন্সপেক্টর ও 2জন সেপাই দাঁড়িয়ে। পুরো ঘটনাটা শুনে ইন্সপেক্টর একজন সেপাইয়ের দিকে তাকিয়ে বললে, এ তো দেখছি রামেশ্বরের কাণ্ড, আবার শুরু করেছে। কবে ছাড়া পেল বেটা? ওটাকে আবার পুড়ে দিতে হবে। আপনারা বাড়ি যান,
এদিকটায় রাত্রে বেশিক্ষণ থাকবেন না, এমনিতেই নানা উৎপাত হয়। রামেশ্বর ধরা পড়বেই, ওর কেস উঠলে আপনাদের সাক্ষীর জন্য ডাকবো কিন্তু। আমি তখন অম্লান মুখে ভুল নাম ঠিকানা লিখে দিলুম। গৌরী কিন্তু নিজের নামই বলল। অন্ধকার মাঠের মধ্যে একটু খুঁজতেই গৌরীর হাফ ব্যাগটা পাওয়া গেল। আমার 4টে টাকাও লোকটা নিয়ে যেতে পারিনি। কয়েক মিনিট আগে কি বিরাট বিপদের মুখেই না পড়েছিলুম, হঠাৎ কিরকম সহজে মিটে গেল। দুজন নিঃশব্দে হাঁটতে লাগলুম। আমার বুকের মধ্যে তখনও ধকধক করছে। প্রায় মিউজিয়ামের কাজ পর্যন্ত পৌঁছে গিয়ে নিশ্চিন্ত হয়ে তবে আমি হাসি মুখে আলতোভাবে গৌরীর কাঁধে আমার হাত রাখলাম। গৌরী সামান্য শরীর মুচড়ে আমার হাত সরিয়ে দিল। আমি ভেবেছিলাম গৌরী তখনও উত্তেজনায় অভিভূত হয়ে আছে। আমি তখন ওর একটা হাত ধরতে যাই। গৌরী মৃদু অথচ দৃঢ় হ্যাঁচকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলেছিল, না। আমি জিজ্ঞেস করল, কি গৌরী? নীলুদা, তুমি আমাকে ছেড়ে দাও। আমি পথের মধ্যে দাঁড়িয়ে পড়লুম। তখনও আমি কিন্তু বুঝতে পারিনি। বললুম, সত্যি কি বিশ্রী কাণ্ড, লোকটা এমনভাবে। নীলুদা, তুমি আর আমাকে কোনো দিনও ছুঁয়ো না। কেন? তোমার সামনে অন্য একজন লোক আমার গায়ে হাত দিয়েছে, তবুও তুমি সহ্য করেছ। তুমি আমাকে ছুঁয়ো না আর কোনোদিনও। যেন আমি শান্ত নিশ্চিন্ত হয়ে পথ হাঁটছিল, এমন সময় পিছন থেকে একটা বিষাক্ত তীর আমার পিঠে বিঁধে গেছে। কয়েক মুহূর্তের জন্যে আমি যেন মরে গিয়েছিলাম। আমি রক্তহীন বিহবল গলায় প্রেতের মতো বলল, এই তবে তোমার ধারণা হলো? লোকটা যে পুলিশ নয় আমি তো এক মুহূর্তেও বুঝতে পারিনি। আমি কি পুলিশের সঙ্গে মারামারি করব, এই তুমি চেয়েছিলে? ও কথা থাক নীলুদা, আর না, চলো বাড়ি যাই। প্রচণ্ড অভিমানে আমি আচ্ছন্ন হয়ে পড়েছিল। গৌরী শেষ পর্যন্ত এই রকম অর্থ করল। লোকটা এমন কিছু শক্তিশালী ছিল না, ওর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি একটুও ভয় পেতাম না। আমি তো আগাগোড়া শুধু গৌরীর কথাই ভাবছিলুম। থানা, গৌরীর বাবা, খবরের কাগজ, পাড়ার ছেলেদের হাসাহাসি, কলেজ ইউনিয়নের সেক্রেটারি হিসাবে গৌরীর সম্মান। আমি ভেবেছিলাম বড় কেলেঙ্কারির বদলে ছোট অপমান সহ্য করা তো অনেক ভালো। অন্ধকারে তখন আর কেউ ছিল না। আমি লোকটার কাছে ওরকম দিন হয়েছিলাম, যাতে দিনের আলোয় হাজার লোকচক্ষুর সামনে অপমান থেকে বাঁচা যায়, অনুনয় করে বা ঘুষ দিয়ে পুলিশের হাত থেকে বাঁচা যায়। কিন্তু মারামারি করলে আমার সেই মুহূর্তে চেঁচিয়ে উঠতে ইচ্ছে হলো, ঈশ্বর নামে একজনের থাকা দরকার, যে কিনা অন্তর্যামী। সে এসে এখন বলুক, সাক্ষী দিক যে আমি শুধু গৌরীর সম্মানের কথাই ভেবেছিলুম তখন। লোকটা যখন গৌরীর গায়ে হাত দেয় তখন আমার রাগে শরীর জ্বলছিল, কিন্তু ভেবেছিলুম সে আমার স্বার্থপরতা। গৌরীকে বাঁচাবার জন্যে আমাকে আরও ছোট হতে হবে। শুধু গৌরীর জন্যেই আমাকে একা থানায় নিয়ে গেলে কিচ্ছু যায় আসত না। কিন্তু সারা রাস্তা গৌরী আর আমার সঙ্গে একটাও কথা বলেনি। গৌরীর মুখ কঠিন, চোখের দৃষ্টি দূরের দিকে স্থির। আমি পাংশু বিবর্ণ মুখে বসেছিলাম। তখন আমার বুক রাগে জ্বলছিল। গৌরীকে আর কিছু বুঝিয়ে বলার ইচ্ছেও তখন হচ্ছিল না। সেই রাগ ক্রমশ বাষ্প হয়ে পাতলা অভিমানের রং নিয়ে আমার বুকের কাছেই আটকে ছিল বহুদিন। আর সেই শেষ। গৌরীর কাছে আমি কাপুরুষ হয়েই রয়ে গেলাম। গৌরীর সঙ্গে আর কোনোদিনও আমার দেখা করতে ইচ্ছে হয়নি। মাঝে মাঝে এখানে সেখানে নানা লোকের মধ্যে দেখা হয়েছে হয়তো, কিন্তু আমি ওর চোখের দিকে তাকাইনি আর। আজ যদি আমি বিশ্ববিজয়ী হয়েও ওর সামনে দাঁড়াই, গৌরী ভাববে আমি কোনো নাটকে অভিনয় করছি।
গৌরীর সামনে যদি আমি পৃথিবীর বৃহত্তম শত্রুকেও আঘাত করি, গৌরী ভাববে ও আমার নিজস্ব আঘাত নয়, কোনো দম দেওয়া স্প্রিংয়ের পুতুলের কাণ্ড। যাক, গৌরীর ওপর আমার আর কোনো রাগ নেই। গৌরীর সামনে নিজের বীরত্ব প্রমাণ করার কোনো ইচ্ছেও আর নেই। গৌরীর সামনে কে বীরপুরুষ কে কাপুরুষ তাতে আমার কিচ্ছু যায় আসে না আর। যে খেলা থেকে আমি আমার নাম তুলে নিয়েছি সে খেলায় এখন কে জেতে আর কে হারে তাতে আমার আর কোনো উৎসাহ নেই। অবিনাশের সঙ্গে গৌরীর যা ইচ্ছে সম্পর্ক থাক, কিন্তু অবিনাশ আমার বাড়িতে সকালে এসে কেন আমায় অপমান করে গেল? কেন আমার বাড়ির সামনে অত বড় একটা মোটর গাড়ি থামিয়ে সমস্ত পাড়া জানিয়ে ঢুকল আমার ঘরে? অবিনাশ এসেছিল বলেই তো আমার মনে পড়ল অবিনাশের কথা, গৌরীর কথা। সকাল থেকেই মুখের মধ্যে নিম পাতা। তাই পৃথিবীতে অনেক অপমান সহ্য করা তো হল, এবার একজন কারুর ওপর প্রতিশোধ নিতেই হবে। অবিনাশ, অবিনাশই বারবার ভেসে উঠছে আমার চোখের সামনে। আজ আর অফিসে যাব না। স্নান করে চটপট খাওয়া সেরে নিল। তখন শীত নেই, তবু কোটটা গায়ে চাপিয়ে ভোজালিটা খাপশুদ্ধ রাখলাম কোটের ভেতরের পকেটে। একটু উঁচু হয়ে রইল, থাক, কেউ বুঝবে না। ছুরিছোড়া মেরে প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা বড়ই স্থূল, নিজেই সেটা বুঝতে পারছি, কিন্তু আমার যে শুরু করতে দেরি হয়ে গেছে। প্রতিশোধ নেবার ইচ্ছে জাগতে আজ সকাল পর্যন্ত আমায় অপেক্ষা করতে হলো কেন? ভোজালিটা ব্যবহার করি আর না করি, সঙ্গে রাখা তো ভালো। একটা অস্ত্র শরীরে লুকানো থাকলে সামান্য একটা চড়ও জোরালো হয়। তবে প্রমাণও পেলুম সঙ্গে সঙ্গে। মোড়ের দোকানে গিয়ে দুটো সিগারেট চাইতেই অন্য লোক দাঁড়িয়েছিল, আমাকেই আগে দিয়ে দিল। অন্যদিন দেখেছি আমি এক প্যাকেট সিগারেট চাইলেও লোকটা অনেকক্ষণ ধরে অন্য লোকের জন্য পান সাজে, গ্রাহ্যই করতে চায় না। আজ হয়তো আমার গলার আওয়াজটাই বদলে গেছে। বাসে উঠেও আমি মনস্থির করে রেখেছিলাম। প্রায়ই দেখেছি আমি বাস থেকে নেমে আসার সময় কন্ডাক্টর আমাকে ডেকে জিজ্ঞেস করে, টিকিট হয়েছে? আমি ঘাড় নাড়া সত্ত্বেও বলে, দেখি। রাগে আমার সমস্ত শরীর জ্বলে যায় তখন। কত লোক ওঠে, কত লোক নামে, শুধু আমারই বেলা গাঢ় অবিশ্বাস নিয়ে কন্ডাক্টররা জিজ্ঞেস করবে, দেখি তো, দেখান টিকিট। আজ আমি প্রস্তুত হয়েছিলাম। প্রথমেই উঠে টিকিট কেটে সারা রাস্তা প্রতীক্ষায় ঘাড় শক্ত করেছিলাম। মাঝে মাঝে কোটের বুকের কাছে ঠেলে ওঠা ভোজালির বাটে হাত বুলিয়েছি, কিন্তু কেউ এলো না। নেমে আসার সময় বরং বিনীতভাবে জিজ্ঞেস করল, স্যার, কটা বাজে? আমি গম্ভীরভাবে বললুম, জানি না, ঘড়ি নেই। ওরা বোধহয় ভাবে কোট পরা লোক মানে তার হাতে হাত ঘড়ি থাকবে। এসপ্ল্যানেড অঞ্চলের দুপুরে ফটফট করছে রোদ। কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পরই আমি টের পেলুম আমি অনেক বদলে গেছি। কত লক্ষবার এসেছি এখানে, তেতো মুখে, শুকনো মুখে, ভয়ে, ফুর্তির ঝোঁকে, আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি অতর্কিত আক্রমণকারীর ভঙ্গিতে। গাড়ি বারান্দার নিচে থামের আড়ালে আমি দাঁড়িয়ে আছি। কেউ হয়তো আমাকে লক্ষ্যই করছে না, কিন্তু আমি একটা উঁচু মঞ্চে দাঁড়িয়ে কৃপার চোখেই দেখছি সকলকে। শরীরটা আমার খুব হালকা লাগছে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এখন স্বাধীন। আদর করে কোটের ওপরে হাত বুলোচ্ছি ভোজালি ছুঁয়ে। কেউ জানে না, এখনো একবারও ব্যবহার করিনি, অথচ এমন সুখ। আশ্চর্য, এমন ভালো জিনিসটা আমি এতদিন বাক্সে ফেলে রেখেছিল, শুধু শুধু ভিড়ের মধ্যে সরু হয়ে ঘুরেছি। এখন বুঝতে পারছি পৃথিবীর বিরুদ্ধে একটা অস্ত্র তুলে ধরা দরকার, তাহলে পৃথিবীটা শাসনে থাকে। প্রতিশোধ কথাটা মনে উচ্চারণ করাই যথেষ্ট, তাহলেই বুকের মধ্যে
এমন অসম্ভব জোর এসে যায়। আমার মনে হলো এই মুহূর্তে আমি পথের মধ্যে নেমে দিনের রোদ্দুরে ভুজালিটা ঝলসে আমার মাথার ওপর তুলে পৃথিবীকে বলতে পারি, সাবধান। কিন্তু অবিনাশের সঙ্গে দেখা হবে সেই 7টার সময়। তার এখনো ঢের দেরি। এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যায় না। এতক্ষণ খুনি সেজে থাকাও তো সম্ভব নয়। হয়তো এর মধ্যেই আমার মন নরম হয়ে যাবে। দু একটি সুন্দরী মেয়ে এমন চোখে আটকে যাচ্ছে যে বহুদূর পর্যন্ত তাদের চলে যাওয়া দেখতে ইচ্ছে করছে। সেই সময়টা অবিনাশের কথা মনেও পড়ছে না। অথবা কোনো চেনা লোকের সঙ্গে দেখা হলেও তো মুশকিল। হয়তো টানতে টানতে অন্য কোথাও নিয়ে যাবে। অফিসে একটা টেলিফোন করাও তো দরকার। টেবিলের ওপর একটা জরুরি ফাইল আছে। আমার উচিত ছিল ওই ফাইলটা টুকরো টুকরো করে ছিঁড়ে নর্দমায় ফেলে আসা, অথবা আগুনে পোড়ানো। ওসব জরুরি ফাইল ছিঁড়ে বা পুড়িয়ে ফেললে কিছুই হয় না, কিন্তু টেবিলের ওপর ফেলে রেখে আসাটা অপরাধ। খুচরো পয়সা হাতে নিয়ে একটা টেলিফোন করতে ঢুকলুম তাই চায়ের দোকানে। গজেনবাবু আজ অফিসে আসেননি। তাহলে তো চুকেই গেল। সোমবার দেখা যাবে। সেদিন যদি গজেনবাবু জিজ্ঞেস করেন আজ কেন অফিস যায়নি, স্রেফ বলে দেব রেস খেলতে গিয়েছিলাম। দেখি তারপর কি বলে। আজ শনিবার। ওই গজকচ্ছপটা নিজেই নিশ্চয়ই অফিসে না এসে রেসের মাঠে গেছে। আমি জানি। রিসিভারটা রেখে দিয়ে পরমুহূর্তে আবার তুলে নিলাম। তৎক্ষণাৎ মনে হল গৌরীর সঙ্গে একবার কথা না বলে আমার তো উপায় নেই। অন্তত 4-5 বছরের মধ্যে গৌরীকে আর টেলিফোন করিনি। বছর দুয়েকের মধ্যে তো একবারও দেখা হয়নি। কিন্তু ওর টেলিফোন নাম্বার দেখলুম আমার স্পষ্ট মনে আছে। কোথায় থাকে এসব স্মৃতি? এতদিনে একবারও মনে করিনি। কত জরুরি নাম্বার ভুলে গেছি, কিন্তু গৌরীর টেলিফোনের নাম্বারটা তো ভুলিনি। ঝুঁকে ডায়াল করতে গিয়ে কোটের ফাঁক দিয়ে ভোজালির বাঁটটা প্রায় বেরিয়ে এসেছিল। তাড়াতাড়ি সেটাকে আবার ঢুকিয়ে দিলাম। কাউন্টারের লোকটা দেখতে পায়নি বোধহয়। একটুক্ষণ বেজে ওঠার পরই ওপাশ থেকে অন্যরকম গলা, কে? না, উনি তো এখন বাড়িতে নেই, কলেজে আছে। আপনার নাম কি বলুন? শান্তার গলা। শান্তা এখন অনেক বড় হয়ে গেছে দেখছি। ভেবে দেখলুম আমি তো জানতামই গৌরী এখন কলেজে পড়ায়। শান্তাকে কিছু না বলে রেখে দিলাম। হয়তো কলেজে খোঁজ করলেও পাবো না। এক একদিন এইরকমই হয়। টেলিফোনে একবার একজনকে না পেলে তারপর প্রত্যেকটি ডাকে আর কারুকে পাওয়া যায় না। চায়ের দোকানের টেলিফোনে এতগুলো কল করারও নিয়ম বোধহয় নেই। লোকটি অসহিষ্ণুভাবে তাকাচ্ছিল। আমি পকেট থেকে একটা টাকা বার করে গম্ভীরভাবে বললুম, এর থেকে 3টি কলের চার্জ কেটে নেবেন। তারপর আবার ডায়াল ঘোরাতে শুরু করেছি। এবার একটু নার্ভাসই লাগছে। বাড়িতে গৌরীকে পেয়ে গেলে ভালো হতো। এখন হয়তো ক্লাস নিচ্ছে বা টেলিফোন থেকে অনেক দূরে। কোনো কেরানি বা বেয়ারার মুখে আমার নাম শুনে যদি ভুরুকুচকে বলে, কে? আচ্ছা বলে দাও, এখন ব্যস্ত আছি। কিংবা কেরানি যদি খবর পাঠাতে না চায়। কিন্তু সেরকম হতেই পারে না। আমি আসলে মিথ্যে ভয় পাচ্ছি। আজ আমার পকেটে ভোজালি আছে। আমাকে আজ সকলেই মানতে বাধ্য। সঙ্গে সঙ্গে গৌরীকে পাওয়া গেল। আমার নাম শুনে সত্যিকারের খুশিতে আশ্চর্য হয়ে বলল, এতদিন পরে মনে পড়ল আমাকে? তুমি এখন কোথায়? আমি বললুম, গৌরী, তুমি যদি খুব ব্যস্ত না থাকো একবার আমার সঙ্গে এসে দেখা করবে? কোথায়? কত দূরে? আমি আসতে পারি। আমি এই চৌরঙ্গীর চায়ের দোকানে আছি। ঢুকেই বাঁদিকের ক্যাবিনে বসে থাকব। তুমি 15-20 মিনিটের মধ্যে। আসছি আসছি, সত্যিই ভারী আশ্চর্য লাগছে। আচ্ছা। আসলে অবিনাশের ওপর যদি আমি প্রতিশোধ নিতে চাই, তখন মাঝপথে গৌরী এসে পড়ার কোনো সম্ভাবনাই ছিল না তাহলে?
কিন্তু গৌরী থাকলে অবিনাশের অপমান সম্পূর্ণ হবে না। আমি বুঝতে পেরেছিলাম। যতই সময় যাচ্ছে ততই আমার উত্তেজনা আসছে। এখন আমার মনের মধ্যে কোথাও কোনো গ্লানি নেই, কুয়াশাও নেই, সস্পষ্ট। এতদিনে আমি অস্ত্র হাতে নিয়েছি, কিন্তু এতদিন পর হয়তো অনেক দেরি হয়ে গেছে। গৌরীর মুখে সেই ধার ধার ভাবটা আর নেই, অনেকটা কোমল এখন। চোখের পাশে খানিকটা ক্লান্তি ওকে আরও সুন্দরী করেছে। চেহারাটাও একটু ভারী। রেস্টুরেন্টটায় ঢুকে মুহূর্ত দ্বিধা করল, তারপর আবার এগিয়ে এসে পর্দা তুলে আমার কেবিনে ঢুকল। ঢুকে কিছুক্ষণ আমার দিকে চেয়ে দাঁড়িয়ে থেকে বলল, বাবা, কি লোক এতদিনে! আমি বললুম, তুমি কেমন আছো গৌরী? ভালো নেই, তুমি কেমন আছো? তুমি ভালো নেই কেন? আরে মরতে বসেছিলাম তো, খবর নিয়েছিলে? প্লুরিসিতে ভুগলাম 1 বছর, এখন আবার বুকে ব্যথা। যা, আমি শুনেছিলাম তোমার সামান্যই। হ্যাঁ, প্রথমে আমি ভেবেছিলাম টিবি, ভেবেছিলাম বোধহয় মরেই যাব। টিবিতেও আজকাল কেউ মরে নাকি? পিঠে অসহ্য ব্যথা, বিছানায় উপুড় হয়ে শুয়ে ফুলে ফুলে যখন কান্না আসতো, তার চেয়ে আমার মরে যাওয়াও ঢের ভালো মনে হতো। মশলা ছাড়া মাংস, দুধ, ডিম, আপেল এইসবই খেয়ে থাকতে হতো। আমার খুব খিদে পেয়েছে গো, আজ অনেক কিছু খাবো এখানে। পয়সা আছে তো তোমার কাছে? প্রচুর টাকা আছে। অবিনাশ আজ সকালে বাড়িতে এসেছিল। ও নাকি কবে আমার কাছে 70 টাকা ধার নিয়েছিল, আজ শোধ করে গেল। ওর এসব মনেও থাকে। আজকাল শুনেছি অনেক টাকা রোজগার করছে। শুনেছি মানে, তুমি জানো না বুঝি? তোমার সঙ্গে দেখা হয় না? হ্যাঁ, হয়তো। আচ্ছা, আজ ওর কথা থাক, তোমার কথা বলো। কতদিন পর দেখা। গৌরী, তোমাকে আমার ফোন করতেই ভয় করছিল। যদি তুমি আমার নাম শুনে ফোন রেখে দাও, যদি গম্ভীরভাবে বলো কি চাই। আমি এতই খারাপ বুঝি? না না, তা নয়। আসলে কতদিন দেখা হয়নি, আমাদের আর কোনো সম্পর্কও নেই। সম্পর্ক কথাটা বড় খারাপ শুনতে গো। না মানে সত্যি, এই বছরে তোমার কথা একবারও মনে পড়েনি। হঠাৎ টেলিফোনে। কি বিশ্রী স্বভাব হয়েছে তোমার! কোনো মেয়ের সামনে বুঝি বলতে হয় আমি তোমাকে ভুলে গেছি? একটু খুশি করেও বলতে পারো না? না, কিন্তু আমি তো সত্যিই তোমাকে মনে রাখিনি। তোমার কাছে হেরে গিয়ে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করেছিলাম। আসলে হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছি, এখন চারিদিকে তাকিয়ে আমার গা ছমছম করছে, যেন আমি আনমনে হঠাৎ কোনো উপত্যকার মধ্যে এসে পড়েছি। সামনেও পাহাড়, পিছনেও পাহাড়। সামনেও দেখতে পাই না, পিছনেও কিছু দেখতে পাই না। থাক থাক, ওসব বাজে কথা রাখো তো। কিন্তু আজ হঠাৎ তবে টেলিফোন করার সাহস পেলে কোত্থেকে? আজ সকালে আমি বদলে গেছি। আসলে আজ আমি প্রতিশোধ নিতে বেরিয়েছি। প্রতিশোধ? আমার উপরে নাকি? গৌরী কৃত্রিম হেসে উঠল। আমি খুব লক্ষ্য করে ওর হাসির শব্দ শুনলুম। না, ওর হাসিতে আগের মতো শ্লেষ নেই, বরং বেশ মধুর। অসুখের পর গৌরী খানিকটা বদলে গেছে। তবে অসুখ হয়েছিল বলেই তাহলে গৌরীর সঙ্গে এতদিন অবিনাশের বিয়ে হয়নি? কিন্তু গৌরীকে দেখে আমার একবারও বুক টনটন করেনি, একটু পুরনো দুঃখ জাগেনি। গৌরীর জন্যে আমার বুকের মধ্যে সত্যিই তাহলে কোনো দুঃখই ছিল না? কিছু একটা থাকা যেন উচিত ছিল, লোভ কিংবা রাগ। এতদিন তবে আমি ভুল জানতাম? আমি বললুম, না, তোমার ওপরে ঠিক কি জন্য প্রতিশোধ নিতে হবে আমি তা এখনো জানি না।
তবে আমি পৃথিবীর অনেকের ওপরেই প্রতিশোধ নেব। অবিনাশকে দিয়েই আমি শুরু করতে চাই। অবিনাশ? কেন? অবিনাশ আজ আমার কাছে এসে আমায় বিষম অপমান করে গেছে। অবিনাশের কি ক্ষমতা আছে গো তোমাকে অপমান করার? আমি ছাড়া আর তো সেটা কেউ পারেনি। গৌরী, তুমি কিন্তু আতে ঘা দিয়ে কথা বলছো। আচ্ছা আচ্ছা, অবিনাশ কি করেছে সেই কথা বলো। অবিনাশ এসেছিল আমার উপকার করতে। প্রায় বছরখানেক বাদে ওকে দেখলুম, দেখেই বুঝতে পারলুম অবিনাশের চেহারার মধ্যে একটা চোরের ছাপ ফুটেছে। অবিনাশ বড়লোকও হয়েছে, আবার চোরও হয়েছে, দেখলেই চেনা যায়। যেদিন থেকে ওর কাকার ইঞ্জিনিয়ারিং ফার্মে পার্টনার হয়ে ঢুকেছে, সেদিন থেকেই জানি ও বদলে যাবে। তার সে যাক, কিন্তু ও আমার উপকার করতে এসেছিল। ও আমাকে চাকরি দিতে চায়। তাই এতে অপমানের কি আছে? সেইটাই তো কথা। ও এসে নানান কথা বললে, কাজের জন্য পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করছে, এই সব। আমাকে জিজ্ঞেস করলো আমি এখন কি করছি। তারপর সরাসরি জিজ্ঞেস করলো আমি একটা ভালো চাকরি পেলে নেব কিনা। ফারাক্কা বাঁধে স্টোন চিপস সাপ্লাই করছে এক মারোয়ারি কোম্পানি। তারা একজন বিশ্বস্ত লোক চায়। প্রতিদিন 10 ওয়াগন করে পাথরকুচি সাপ্লাই করে। এখন বিহারের ধলভুঙ্গর কুয়ারি থেকে সাপ্লাই চলছে। কয়েক মাস বাদে যাবে বেথুয়াডিহি থেকে। একজন ম্যানেজার শ্রেণীর লোক চাই। ঠিক মতন চালান যাচ্ছে কিনা দেখবে সে। রেলওয়ের সঙ্গে কন্ট্যাক্ট রাখবে। অবিনাশ আমাকে এই চাকরিটা করে দিতে চাইছে। মাইনে 550 টাকারও বেশি, আবার ফ্রি কোয়ার্টার্স। ওখানে নাকি আমি লেখাটেখারও অনেক সময় পাব। শুনে তো খারাপ লাগছে না। এতে তুমি এত রেগে উঠছ কেন? সেই তো, কেন? শুনতে একটুও খারাপ নয়। আমি এখানে ভালো চাকরি করি না। অবিনাশ আমার উপকারই করতে এসেছে। বন্ধুর কাছে কেউ কখনো উপকার তো চায় না মুখ ফুটে। খাঁটি বন্ধুরাই নীরবে উপকারের সুযোগ এনে দেয়। সেসব কথা ঠিক। কলকাতা শহর আমার আর ভালো লাগে না। আমি বাইরেই যেতে চাই। আমার বেশ কিছু টাকারও দরকার। সব ঠিক, কিন্তু কেন? বাহ, এর কোনো মানে নেই। এ তোমার অনেকগুলো কেন ছুড়ে দেওয়া যায়। ইঞ্জিনিয়ারের সঙ্গে কন্ট্রাক্টরের কেন এত খাতির? এ প্রশ্ন উঠবে না? অবিনাশ মাইনে না বলে মাইনেই বলে কেন? এই অতিরিক্ত ইকারটা কেন জুড়ে দিল? এসব সরল ব্যাপার সারা দেশেই চলছে। আমার কি আসে যায়? আমি শুধু আমার অংশটুকু খুঁটে নিতে পারলেই তো হলো। অবিনাশের প্রস্তাবে আমি প্রথমে তাই কোনো উত্তর দিতে পারিনি। আমার খুব লজ্জা করছিল। শুধু একবার চকিতে মনে হয়েছিল, ওই চাকরিটা নেবার পর যদি কখনো আমি একটু দামি স্যুট পরি, অবিনাশ যখন সেটার প্রশংসা করবে, তখন তার মধ্যে প্রচ্ছন্ন থাকবে। আমি চাকরিটা দিয়েছিলুম বলেই তো। সেটাও এমন কিছু না। প্রথমে আমার রাগ এলো আমার এখনকার অফিসের গজেন বাবুর ওপরে। আসলে গৌরী হেসে উঠল। অদ্ভুত না? তিনি আবার কি করলে? তিনি করেননি। তিনি আমার চাকরিটা এখনো পাকা করেননি। পাকা চাকরি থাকলে তবেই না প্রথমে না বলতে পারতুম। দেখো, কেরানির চাকরি করছি, এতে আমার কোনো লজ্জা নেই। আমি কেরানি বলে অন্য কোনো বড় অফিসারকে ঈর্ষা করি না। কিন্তু টেম্পোরারি চাকরি বড় অপমানজনক। কেউ চাকরির কথা জিজ্ঞেস করলেই ভয় ভয় করে। এসব অফিসে বছরের শেষে সিসিআর বলে একটা ব্যাপার আছে। তাতেই ওই লোকটা মুচকি হেসে আমার নামে কি যেন লিখে রাখে। প্রমোশন তো দূরের কথা, আমার চাকরিটাই এখনো পার্মানেন্ট করেনি। তাহলে আমি অনায়াসে থু করে অবিনাশের প্রস্তাবটা উড়িয়ে দিতে পারতুম না? কারুর কাছ থেকে দয়া নেওয়ার চাইতে দয়া উপেক্ষা করায় আনন্দ বেশি। গজেন আমাকে তা থেকে বঞ্চিত করেছে।
তুমি জিনিসটাকে এত ঘোরালো করছো কেন? কেউ কোনো ভালো চাকরির খোঁজ পেলে বন্ধু টন্ধুদেরই তো আগে বলে, এর নাম ভালো চাকরি, এদো গ্রামে গিয়ে পুলিশ সর্দারি। যাই হোক, আমার তুলনায় ভালো। আমার না নেবার কোনো যুক্তি নেই, কিন্তু আরেকটা কেনর কথা বলি তোমায়। এই চাকরির পুরো প্রস্তাবটাই কিরকম ফাঁকা ফাঁকা নয়, যেন মনে হয় আমারই জন্য তৈরি করা। অবিনাশকে আমি অবিশ্বাস করি না, কিন্তু প্রথম থেকে শুরু করি। অবিনাশ আজ সকালে আমার বাড়ি এলো কেন? তুমি এর উত্তর দিতে পারো? ও তো আমায় টেলিফোন করতে পারত। তাছাড়াও অবিনাশ আর আমি এখন সত্যিকারের বন্ধু নই, একথা আমরা দুজনেই মনে মনে জানি। তবু ওর এত কেন গরজ? একজন ব্যস্ত লোক, বড় চাকরি করছে, সে কেন অফিসের দিনে সকালে অত দূরে একজন সাধারণ বন্ধুর বাড়িতে যায়? তাও আবার বহু বছর আগে ধার করা টাকা শোধ দেওয়ার ছুতো করে। তার মানে অবিনাশ বেশ কয়েকদিন ধরেই আমার কথা ভেবেছে, আমার চাকরির চেষ্টা করেছে। কিন্তু কেন? কেন? তার কারণ, গৌরী, আমি স্পষ্ট বুঝতে পেরেছি অবিনাশ চায় আমি কলকাতা থেকে দূরে থাকি। কোনো কারণে এখন অবিনাশ আমাকে কলকাতা থেকে সরিয়ে দিতে চায়। অবশ্য ওর সঙ্গে আমার কোনোই যোগাযোগ নেই, তবু কেন চাইছে বলো তো? এই কথা বুঝতে পেরে আমার কান মাথা ঝাঁঝা করে উঠেছে অপমানে। তখন আমার মনে হয়েছে অবিনাশের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্যেই আমার একটা প্রবল যুক্তি চাই। কিন্তু তা না খুঁজে পেয়ে আমার রাগ বাড়তে শুরু করেছে অবিনাশের ওপর, গজেনের উপর, দুনিয়ার যাবতীয় কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের ওপর। নীলুদা, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? তুমি তো ঠান্ডাভাবেই কথা বলছো, কিন্তু তোমার কথার মধ্যে এসব পাগল পাগল যুক্তি আমি কিছু বুঝছি না। তা নয়, তা নয়, আসলে কোনো যুক্তিই নেই। এইটাই আজ সকালে আমি আবিষ্কার করল। আর আজ বুঝতে পারলুম যে কোনো যুক্তি আসলে কাপুরুষতা। এ পৃথিবীর যে কোনো সাহসিকতাই অযৌক্তিক। আমি যুক্তি মানার চেষ্টা করেছি এতকাল, আর প্রত্যেকটা লোক আমাকে ছাড়িয়ে এগিয়ে গেছে। আমি মানুষের কাছ থেকে ভদ্রতা, বিনয়, স্বাভাবিকতার চেয়ে নিজে ভদ্র বিনয়ী স্বভাবী হয়ে থেকেছি। আর তারা ঠা ঠা করে হেসে কাদামাখা নোংরা পায়ে আমার সামনে দিয়ে এগিয়ে গেছে। পিছিয়ে যেতে যেতে আজ আমি কোথায় চলে এসেছি যে একটা ঝাপসা অস্বস্তির মধ্যে দাঁড়িয়ে আছি। এক একদিন বিকেলবেলা পথে একা দাঁড়িয়ে থেকে মনে হয় আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এরকমভাবে চললে আমি মাটির নিচে ঢুকে যাব। তাই আজ সকালে আমি উঠে দাঁড়িয়েছি। আজ থেকে আমি প্রতিশোধ নেব, আর অবিনাশী হবে প্রথম। গৌরী টেবিলের ওপর দিয়ে ঝুঁকে আমার একটা হাত চেপে ধরে বলল, তুমি অবিনাশকে নিয়ে কি করতে চাও আমায় বলো। আমি সামান্য হেসে বললুম, এখনো জানি না। অবিনাশের জন্য ভয় পেয়ে তুমি আমায় ছুঁয়ে দিলে। কেন? তোমাকে ছোঁয়া বারণ নাকি? অন্যরকম কথা যে বলেছিলে একদিন। কি ছেলে মানুষ তুমি এখনো! উফ, আজও অভিমান গেল না? নীলুদা, তোমার মুখের চেহারা কেমন রুক্ষ হয়ে গেছে। নীলুদা, তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। তুমি খুব বদলে গেছো জানো। কে না বদলেছে? ওই অবিনাশটাকে একসময় গ্রাহ্যই করতুম না, আজ কিরকম অহংকারীর মতো ঘুরে বেড়াচ্ছে মাথা ঝাঁকিয়ে। আমার সামনে অবিনাশের নিন্দে করা কিন্তু তোমার উচিত নয়, তোমাকে মানায় না। অবিনাশের সঙ্গে সামনের মাসে না আমার বিয়ে হবার কথা।
তুমিও অনেক বদলে গেছো গৌরী। অনেক 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 বদলেছি আমি। এখন আমি জানি সারা জীবনেও আর বৃষ্টিতে ভিজতে পারবো না। দুবেলা ঠিক সময় খেতে হবে, বেশি চা খাওয়া চলবে না আমার। আমার একবার রিল্যাক্স করেছিল, জ্যোৎস্না রাতে শখ করে হাঁটতে পারবো না। হঠাৎ করে পুকুরে ঝাঁপিয়ে করতেও পারবে না। গৌরী একটু থেমে কি যেন মনে করার চেষ্টা করল। হয়তো ওর কিছুই মনে পড়ল না, সবকিছু বুঝি আমারই একা মনে আছে। গৌরীর সুন্দর মুখটা ম্লান হয়ে এলো, কিরকম অসহায় কুয়াশা মাখা মুখ। আমার হাতটা চেপে ধরে আস্তে আস্তে বলল, এসবই এখন আমাকে মানতে হবে নীলুদা। এসবই আমার বেঁচে থাকার যুক্তি। একটা না মারলেই একলা ঘরে বিছানা। তখন মাথার কাছে বসে যদি ভালোবাসার কথা কেউ বলে, একটু ভালো লাগে না গো। এই দেখো না, এতক্ষণ যে চেয়ারে বসে আছি, আমার পিঠটা টনটন করছে। আচ্ছা গৌরী, আমার কথা কি তোমার মনে পড়তো? মনে করবে না কেন? তবে খুব যে একটা হাহুতাশ বা দীর্ঘশ্বাসের সঙ্গে, তা যেন মনে করো না। এমনিই পড়তো। তবে মাঝে মাঝে মনে হতো আমি তোমার প্রতি কোনো অন্যায় করেছি, মিথ্যেই কষ্ট দিয়েছি তোমায়। না না, তা নয়। আমিও কখনো ভাবিনি। তোমার কথাও প্রথম কিছুদিন খুব মনে পড়তো, তারপর দেখা না হতে হতে ভুলে গেছি। এখন আর কোনো দুঃখ নেই, আমার রাগও নেই। তুমি আমার উপর কোনো প্রতিশোধ নেবে না? না না, কেন, কি জন্যে? তাছাড়া তুমি তো আগে থেকেই হেরে বসে আছো দেখছি। না, হয়তো তুমি ভাবছ অবিনাশের ওপর আঘাত করলেই আমাকে আঘাত করা হবে। অবিনাশই আমার এখন একমাত্র আশ্রয়। কিন্তু তা বলে আমি এখনো এত দুর্বল হয়ে পড়িনি যে তোমার কাছে অবিনাশের জন্য মিনতি করব নীলুদা। তোমাকে বারণ করব, ওসব তোমাদের পুরুষদের বোঝাপড়া আর পাগলামি, এর মধ্যে আমি নেই। অবিনাশের সঙ্গে ৭টার সময় আমার দেখা হবে। তুমি থাকবে আমাদের সঙ্গে? কোথায়? পার্ক স্ট্রিটের মুখে। না নীলুদা, আমার বড় ক্লান্তি লাগছে, আমি বাড়ি যাই। অবিনাশের ওপর যদি তুমি প্রতিশোধ নিতেও পারো, তারপর কিন্তু আবার আমায় ডেকো না। আমি জুয়া খেলার বাজি নই। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলুম। অন্ধকার হয়ে এসেছে অনেকক্ষণ। গৌরী ওর ডান হাতটার মুঠো খুলে বলল, দেখো কিরকম হাত ঘেমেছে আমার। আজকাল এরকমই হয় জানো। আমি গৌরীর হাতটা তুলে নিলাম। নরম, বড় বেশি নরম। আগের মতো অমন তাপ নেই। আমার আগুনের নখ সিগারেটের ধোঁয়ায় হলুদ। গৌরীর হাত ও আমার হাত দুটোই যেন অন্য কোনো নারী পুরুষের, অথবা নিয়ন আলোতে অন্যরকম দেখাচ্ছে। বাসস্টপ পর্যন্ত হেঁটে গেলুম দুজনে। একটা বিশ্রী চেহারার ছোকরা গৌরীর গায়ে ইচ্ছে করে একটা ধাক্কা দিয়ে গেল। গৌরী তাতে ভ্রুক্ষেপ করল না। আমি অজান্তে বুকের কাছে ভোজালিতে একবার হাত দিয়েছি। তারপর একটুকু এগিয়ে গিয়ে আমি সেই শৌখিন ছেলেটার পা মারিয়ে দিল আমার শক্ত জুতো দিয়ে। ছেলেটা রুখে দাঁড়ালো না, চট করে আমার দিকে ফিরে এক্সকিউজ মি বলে হনহন করে চলে গেল শুধু। এই সময়টাই বাসে বিষম ভিড়। গৌরী উঠবে কি করে? হয়তো আমারই উচিত ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসা। থাক, তার দরকার নেই। একটা ফাঁকা লেডিস বাস এসে হাজির। আমি ফিরে এলাম। প্রায় তখন ৭টা বাজে। এখান থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত হেঁটেই যাব ঠিক করল। রাস্তায় এত ভিড়, অথচ আমি হেঁটে যাওয়ার সময় আমার প্রত্যেকটি পদশব্দ শুনতে পাচ্ছি।
আমার জুতোর টকটক শব্দ। খুব বেশি তাড়া নেই, বহুদিন এমন খুশি বোধ করিনি। বেশ হালকা শরীরেই চলে এলাম পার্কস্ট্রিট পর্যন্ত। অবিনাশ তখনও আসেনি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, অন্তত 1 ঘন্টার কম নয়। অবিনাশ শেষ পর্যন্ত আসবে না তা বিশ্বাসই হয় না। মহাত্মাজির মূর্তির ওপর আলো পড়ছে। তার কাছেই ট্রাফিকের লাল আলোয় যখন অসংখ্য মোটর গাড়ি দাঁড়িয়ে যায়, তখন মনে হয় গান্ধীজি যেন ডান হাত তুলে গাড়িগুলোকে দাঁড়াতে বলছেন। মোটরগুলি ভারী ভারী দোতলা বাস সেই হুকুম অমান্য করতে পারছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসছে, অপেক্ষা করছে কখন তিনি আঙুলের ইশারা করে লালকে বলবেন সবুজ হতে, আর সকলকে বলবেন যাও। বারবার এই জিনিস দেখতে আমার বেশ মজা লাগছিল। মহাত্মাজির হাতের সামনে এসে গাড়িগুলো থামছে। ভেতরে ঘনিষ্ঠ হয়ে বসা নারী পুরুষেরা ঝট করে সরে যাচ্ছে। কেউ একটাও কথা বলছে না। আমি উদ্গ্রীব হয়ে দেখছি কখন তার আঙুল নড়ে ওঠে। ওই নড়ে উঠল, আর ওই তিনি বললেন, এবার যাব। এইরকম দেখতে দেখতেই অনেকটা সময় কেটে গিয়েছিল। এমন সময় অবিনাশ এলো। অবিনাশ অনেকটা মদ খেয়ে এসেছে। সোজা হয়ে এখনো দাঁড়াতে পারলেও কথা বলছে গলা উঁচু করে। বাঁ হাত দিয়ে মাথার চুল খিমচাচ্ছে মাঝে মাঝে। আমি চোয়াল শক্ত করে বললুম, চল রাস্তার ওপাশে গিয়ে মাঠটায় বসুন। মাঠ কেন, কোনো দোকানে চল না। না, এতক্ষণ চায়ের দোকানেই বসেছিলাম। গৌরীর সঙ্গে দেখা হলে। গৌরী? কেন? আচ্ছা যাকগে, গৌরীর সঙ্গে তোর দেখা হলে কি বললি? আর কেনই বা দেখা হলো? কেন মানে? দেখা হলো। চল গিয়ে বসি মাঠে কোথাও। তা মাঠে বসে কি করব? অবিনাশ, তুই আমাকে এখানে আসতে বলেছিস আজ। মাঠে গিয়ে ঘাস খাবার কথা তো বলিনি। তুই এরকম বিশ্রীভাবে কথা শুরু করলে তো কোনো কথাই বলা যায় না রে। বিশ্রী ছুৎশ্রীর আবার কি আছে? চল যাই মাঠে। রাস্তা পার হবার জন্যে আমি অবিনাশের একটা হাত ধরলুম। অবিনাশ হঠাৎ একটা হুঙ্কার দিয়ে বলল, হাত ছাড়, আমি হাঁটতে পারবো না ভেবেছিস? 2-4 পেগে কিচ্ছু হয় না অবিনাশ মিত্তিরের। ভেবেছিলুম তোকেও ডেকে নিয়ে যাব, কিন্তু এমন জমে গেলুম। আজকাল এত খাওয়ার লোক না চারিদিকে, ঝাঁকে ঝাঁকে অনেক পান্টার, সব ব্ল্যাক মানি, বুঝছিস তো? তুই তাহলে নিবি তো চাকরিটা? মহাত্মাজির মূর্তির পেছন দিক দিয়ে এসে পুকুর পাড় দিয়ে আমরা ওপাশের অন্ধকারের মাঠে নেমে এলুম। অবিনাশকে বললুম, আয় বসি এখানে, তারপর কথা হবে। অবিনাশ শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, না না, আমার সময় নেই, আমি আবার যাব এক জায়গায়। কিরকম অ্যাপয়েন্টমেন্ট ঠিক রেখেছি বল? আয় শোন শোন, তুই চাকরিটা নিয়ে নে, তারপর আমি তোকে আলাদা কন্ট্রাক্টারে পাইয়ে দেব। বহু টাকা আমারই, একবার ঢুকে তো দেখ। চল এক্ষুনি করিয়ে দিচ্ছি। নিজের চোখে নেশা না থাকলে মাতালদের সঙ্গে কথা বলতে আমার একেবারে ভালো লাগে না। এমন বাজে বকে যে কোনো উত্তরই দেওয়া যায় না। আমি এক ধমক দিয়ে বললুম, এই চুপ করে একটু বসবি? অবিনাশ চোখ পাকিয়ে বলল, এই ধমকাচ্ছিস কি? ভেবেছিস বন্ধু বলে রেয়াত করব? একখানা নাকে ঝাড়বো, এমন বৃন্দাবন দেখিয়ে দেব। হাতে জোর আছে এখনো, শুধু শুধু সময় নষ্ট। তুই আমাকে চাকরি দেবার জন্য এত ব্যস্ত কেন? ব্যস্ত? কত লোক ফ্যা ফ্যা করছে একবার ডাকলে। তোকে ভালোবাসি বলে তুই কষ্টে আছিস। নে না, তোকে আমি দাঁড় করিয়ে দেব, শোন আমার কথা। অবিনাশ, তুই এরকম ভাবে কথা বলা বন্ধ করবি কিনা?
আবার চোখ রাঙাচ্ছিস? এই জন্যেই তোকে আমি দেখতে পারি না, দু চক্ষে দেখতে পারি না। এতটুকু কৃতজ্ঞতা নেই। গৌরীর সঙ্গে তোর হঠাৎ দেখা হয়ে গেল না? হঠাৎ, একেবারে রাস্তার মাঝখানে। থাকগে, অন্য কথা। এরকম একটা চান্স দিচ্ছি, ওই যে কি বলে লক্ষ্মণ প্রসাদ শুয়োরের বাচ্চাকে, কত করে বুঝিয়ে তবে। আর তুই সালা শুয়োরের বাচ্চা। অবিনাশ, আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস তোর কি করে হলো রে? সাহস? তুই কে রে? একটা যাকে বলে ওই যে কি বা আমাকে তুই সাহস দেখাচ্ছে? হা! অবিনাশের মুখটা ছুলে ছুলে পড়ছিল। ক্রমেই ওর নেশা বেড়ে যাচ্ছে। যদি খুব বেশি খেয়ে থাকি, তবে এখন ঘণ্টাখানেক নেশা বেড়েই চলবে। আমি হাত দিয়ে ওর মুখটা উঁচু করে তুলে বললুম, কি ব্যাপার, তোর কি চাই আমাকে বল। আমার আবার কি চাই? তোকেই তো পাইয়ে দিচ্ছি মাইরি। গৌরীর সঙ্গে দেখা হয়েছে শুনেই তোর। চুপ সালা, একদম বাজে কথা বলবি না। আচমকা অবিনাশ আমার নাকে একটা ঘুষি মেরেছে, বেশ জোরেই। আমি হাত দিয়ে দেখলুম নাকের কাছটা ভিজে ভিজে, বোধহয় রক্ত বেরিয়েছে। রুমাল দিয়ে মুখটা মুছে নিলাম। অন্ধকারে রক্ত দেখা গেল না অবশ্য। মারের ঝুঁকে অবিনাশ নিজেও পড়ে গেছে মাটিতে। আমি একবার তাকিয়ে দেখলুম সেদিকে। অবিনাশ লম্বা হয়ে শুয়ে, অথচ উপুর হয়ে। ঘাড়ের কাছে কি একটা ভোঁজালি গুঁজে দেব? আমি ধাক্কা দিয়ে ডাকলুম, অবিনাশ, অবিনাশ। অবিনাশ চোখ খুলে বলল, শুনে আমি তোকে মারলুম? হ্যাঁ, আমি তোর জন্যে, আমি আমি তোকে, তুই জানিস না তোর জন্যে আমি কতখানি তোকে কিনা মারলুম। অবিনাশ, তুই আমাকে কলকাতার বাইরে কেন পাঠাতে চাস তুই বলবি? কলকাতার বাইরে? কলকাতার বাইরে, ভেতরে, মাঝখানে, তুই যেখানে ইচ্ছে থাক না, আমার কি? আমি শুধু টাকার জন্য, এত টাকা চারিদিকে। তুই কি গৌরীর কথা ভেবে আমাকে? গৌরী? অবিনাশ হঠাৎ বিপন্ন মানুষের মতো ধর্মর করে উঠে বসে আমার হাত জড়িয়ে ধরল। গৌরী? হ্যাঁ, ঠিক বলেছিস। এতক্ষণ এই কথাটাই আমার মনে পড়েনি। আমি ওই জন্যই তোকে খুঁজছিলাম জানিস। ওই জন্যই তোর কাছে আসল কথাটাই তো বলা হয়নি। গৌরীর সঙ্গে তুই আজ কি বলে দেখা করলি? মাঝে মাঝেই তোদের দেখা হয় এখনো? না রে, 3 বছরে আজ প্রথম দেখা হলো। যা, বাজে কথা বলবি না। তুই তো গৌরীকে ভালোবেসে পাগল ছিলি না? না না, কোনোদিনও না। একসময় ভালোবাসার চেষ্টা করেছিল, এখন আর চেষ্টা করারও ইচ্ছে নেই, বিশ্বাস কর। আমার দিক থেকে তোর কোনো ভয় নেই। ভয়? আমার বড্ড ভয় রে, বড্ড ভয়। অবিনাশ রুমাল বার করে নাক ছেড়ে সুস্থ হবার চেষ্টা করল। মাথার চুলগুলো খিঁচে ধরে নিজেই মাথাটা তুলে অবিনাশ বলল, আমারও বড্ড ভয় করে রে। কোনোদিনও গৌরীর কাছে ঠিক ধরা পড়ে যাব। আমি ওকে একটুও ভালোবাসি না, একটুও না। তুই যদি ওকে ভালোবাসতিস, কি চমৎকারই না হতো। আমি বাঁচতুম মাইরি। আমি ওকে বিয়ে করতে চাই না, একদম চাই না। কি বলছিস তুই? সামনের মাসে নাকি তুই ওকে বিয়ে করছিস? কে জানে কাকে বিয়ে করব। যদি শান্তার সঙ্গে। শান্তা? তুই জানিস না, উফ, কল্পনা করতে পারবি না। আসলে আসলে একদিন শান্তাকে আমি চুমু খেয়েছিলাম। উফ,
বুক জ্বলে গেছে মাইরি, সব জ্বলে গেছে। ওসব গৌরী ফৌরিকে আমি চাই এসব বলার কোনো মানে হয় না। আমি শান্তা। অবিনাশ গুনগুন করে অবিশ্রান্ত কথা বলে যেতে লাগলো। আমি ঠান্ডা হয়ে বসে রইলুম। শান্তা একদিন জলে ডুবে গিয়েছিল। বারবার শান্তার সেই মুখটাই আমার মনে পড়ছে। জলে ডোবা অসহায় শিশুর একটা মুখ। কি জানি শান্তা এখন কত বড় হয়েছে। হঠাৎ মনে পড়ল বাসস্টপ পর্যন্ত গৌরীর সঙ্গে হেঁটে যাওয়া। সব তেজি মুখের রেখা মিলিয়ে গিয়ে গৌরীর এখন শান্ত ভঙ্গি। বেশিক্ষণ বসে থাকলে ওর পিঠের শিরদাঁড়ায় ব্যথা করে। অবিনাশ বলল, গৌরীকে এড়িয়ে কি করে শান্তাকে পাবো বলতো? শান্তাকে একদিন আদর করে জড়িয়ে ধরেছিল, ঠিক আমার বুকের মাপে মাপে, বুঝলি? আমার বুকের মধ্যে ওর পুরো শরীরটা এমন খাপ খেয়ে গেল। কিন্তু গৌরীকে নিয়ে হয়েছে ঝঞ্ঝাট। কি ঝামেলার মধ্যে আছি তুই যদি জানতিস। গৌরীকে বিয়ে না করলে শান্তাও বোধহয় আমার দিকে ফিরে তাকাবে না। পারে কখনো বল? নিজের দিদিকে কেউ অপমান করলে গৌরীটা মরে না কেন? কিংবা আর কারুর সঙ্গে প্রেম ফেম? এসব কথা আমার সঙ্গে আমি তোকে সাহায্য করব ভেবেছিস? মায়েরে, তুই আমায় সাহায্য কর, আমি তোর জন্য কেনা হয়ে থাকব। আমি তোর জুতো মুখে নিয়ে থাকব। অনেকদিন ভেবে আমার তোর কথা মনে পড়েছে রে। আহা, তুই গৌরীকে কত ভালোবাসতিস। তোর মনে দুঃখ দেওয়া উচিত নয়। তোর মতো এমন ভালো ছেলে। অবিনাশের পাশে বসে থাকতে আমার ভীষণ বিরক্ত লাগছিল। ওর দিকে তাকাতেই ইচ্ছে করছে না। মাঝে মাঝে ও যে আমার গায়ে হাত দিচ্ছে, সেটাতেও আমার অস্বস্তি লাগছে। ওর মুখ দিয়ে বিকট গন্ধ বেরোচ্ছে। এখন কথা জড়িয়ে যাবার সঙ্গে সঙ্গেই থুতু ফেলছে এক একবার। ফ্যাত ফ্যাত করে নাক ছেড়ে আবার সেই হাতে আমাকে ধরতে আসছে। আর সেই জন্যই আমি একটু সরে সরে বসছি। হঠাৎ গা গুলে উঠল আমার। আমি অবিনাশকে একটা ধাক্কা দিয়ে বলল, এই, তুই বাড়ি যা। আমার কাছে আর কোনোদিনও আসিস না। ওফ, শান্তার জন্য। উফ, এই শোন না, আমি কত বড় বড় পার্টিতে যাই, সেখানে শান্তার সঙ্গে থাকলে ওফ, মক্কেলের একেবারে সেটে থাকবে। মাথা ঘুরে যাবে মাইরি, তুই জানিস না। উফ, গৌরীর জন্যে আমার কেরিয়ারটা ডুম করা। একটা পোকায় খাওয়া মেয়ের ভালোবাসা কে চায় বলতো? আমি উঠে একা হাঁটতে আরম্ভ করতে অবিনাশ চেঁচিয়ে বলল, এই তুই কোথায় যাচ্ছিস মাইরি? আমাকে একটা ট্যাক্সি ডেকে দে। ওরে চলে যাস না, একটু ধর। আমি উঠতে পারছি না যে। অন্ধকারের মধ্যে আমি ফিরে তাকালুম। মাঠের মধ্যে এক স্তূপ আবর্জনার মতো অবিনাশ এলিয়ে পড়ে আছে। অবিনাশ অনবরত চেঁচাচ্ছে। শব্দ শুনে একটা চিনেবাদামওয়ালা এদিকে দেখতে এলো। আমি ফিরে গিয়ে হাত ধরে অবিনাশকে টেনে তুললাম। অবিনাশ বলল, পড়ে যাওয়ার সময় হাতে বড্ড লেগেছে রে। দেখ তো ভেঙে গেছে কিনা। একটু ঝাঁকানি দে, টিপে টিপে দিস না। অবিনাশের গা ছুতে আমার ইচ্ছে করল না। আমি বললুম, কিছু হয়নি। অবিনাশ নাকি সুরে বললে, না রে, হাতের মুঠোয় খুব লেগেছে। উফ, ঠান্ডা জল দিয়ে একটু রগড়ে দে না। আমি উত্তর দিলাম না। বিজ্ঞাপনের লাল আলোগুলোর দিকে চোখ রেখে এগিয়ে গেলাম রাস্তার দিকে। সহজেই একটা ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে ওঠার আগে ও বলল, তুইও আমার সঙ্গে চল না। আমি নিরস গলায় বললুম, না। চল না, দুজনে মিলে গৌরীর কাছে যাই। না না, তুই আর আমার কাছে কোনো দিনও আসবি না অবিনাশ। আহ,
ওর যত বাজে কথা। বেশ করবো, আসবো। এখন চল না, দুজনে যাই প্লিজ। না। আমি প্রায় জোর করেই অবিনাশকে ট্যাক্সিতে তুলে দিলাম। সেটা চলে যেতেই কান দুটো বেশ ঠান্ডা লাগল। এই এতক্ষণ ধরে অবিনাশের একঘেয়ে ঘ্যানঘেনানিতে কানের ফুটো দুটো যেন ভরে যাচ্ছিল। এখন ঠান্ডা হাওয়া ঢুকছে টের পাচ্ছি। পুকুরের পাড়ে রেলিংয়ে ভর দিয়ে এসে দাঁড়ালুম। কিছু কিছু লোক আছে। এতক্ষণ লক্ষ্যই করিনি। আজকের রাতটা বেশ চমৎকার। খুব শীত নেই, বরং মাঠ ভর্তি ঠান্ডা আলো ছায়া। এখানে কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগার কথা নয়। কোথা থেকে যে অবিনাশের মতো লোকেরা এসে হাজির হয়, একলা থাকতে দেয় না। এইরকম জলের ধারে তো একা দাঁড়ানোই ঠিক। আর কিছু তখন মনে পড়ে না। নিজেকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়। বুকের কাছটা ভারী ভারী লাগছে। ও, ভোজালিটার জন্যে বোধহয়। পকেটে নোটবই বা মানি ব্যাগ রাখার অভ্যাস নেই আমার। আর সারাদিন কিনা একটা ভারী জিনিস বয়ে বেড়াচ্ছি। ইচ্ছে হলো ভোজালিটা গোপনে বার করে জলের মধ্যে ফেলে দিই। ঝুপ করে একটা শব্দ হবে শুধু। ডুবে যাবে না, ভাসবে। খাকশুদ্ধ ফেললে ডুবে যাবে কিনা ঠিক বলা যায় না। তবে ডুবুক আর ভাসুক, এটা ফেলার কোনো মানে হয় না। আমি শখ করে কিনেছিলাম, বরং এটাকে দেয়ালেই ঝুলিয়ে রাখব। আবার অবিনাশকে তো আমার ছুঁতেই ইচ্ছে করল না। দেখা যাক, অন্য কারুকে বেছে নিয়ে আবার প্রতিশোধ নেবার চেষ্টা শুরু করা যায় কিনা। হয়তো যাবে, আবার হয়তোবা না। শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত প্রতিশোধের এক দিক। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনায় যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।